নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে উচ্চ মাধ্যমিক এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের 237 পাতার যে গ্রামারটি রয়েছে 10 নম্বরের, তো সেই পেজটি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, ওই 10 নম্বর যে গ্রামার রয়েছে উচ্চ মাধ্যমিকে, সেটা কিন্তু একটা টোটাল ভালো নাম্বার পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো 6 নম্বরের ডুয়াস ডিরেক্টেড থাকে, জানোই তোমরা আশা করি, এবং পুরোটাই সবই টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট থেকে লাইন তুলে দেয়। সুতরাং কমন পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। যারা এই টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে থাকো, তারা কিন্তু পরীক্ষা ভালোই দেবে, ঠিক আছে, কমন পাবে। তারপরে যারা গ্রামার শিখেছে, গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তারা তো এমনিই পারবে। তবে টেক্সচুয়াল যেহেতু, বিশেষ করে আর্টিকেল প্রিপোজিশন এবং কারেক্ট দ্য এরর যে পার্টটা রয়েছে 4 নম্বরের, ওইখানে খুবই সুবিধা হবে, কারণ যা আছে টেক্সটে অ্যাজ ইট ইজ লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি কিভাবে দ্রুত সলভ করা যায়। কনসেপ্ট ক্লিয়ার করেই আমি যাব, দ্রুত বোঝাতে বোঝাতে প্র্যাকটিসের মাধ্যমে আমি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব। যারা আমার ক্লাস ফলো করো তারা জানো, শুধু উত্তর বলার জন্য আমি নেই, উত্তর তো তোমরা নিজেরাই করবে সলভ। কীভাবে হচ্ছে ব্যাপারগুলো বোঝো, বোঝাটা সায়েন্স, অ্যাপ্লিকেশনটা আর্ট। বুঝতে টাইম নাও, করতে টাইম লাগবে না, ফটাফট হয়ে যাবে সলভ, ঠিক আছে। গ্রামার এনজয় করতে হবে। তো অলরেডি দেখো, আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, যদি না দেখে থাকো তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে সব পেয়ে যাবে, ঠিক আছে। রিসেন্ট সমস্ত ক্লাস নেওয়া আছে, টেস্ট পেপারের বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছে, ইনক্লুডিং ডব্লিউবিটিএ টেস্ট পেপার। প্রিভিয়াস ইয়ারও নিয়েছি, 2019-এর প্রশ্ন, 2020-র প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার্স কিন্তু অবশ্যই ফলো করবে, প্রিভিয়াস ইয়ার্স দিয়ে কিন্তু রিপিটেশন হয়, ঠিক আছে। খুবই সম্ভাবনা থাকে আসার, ওখান থেকে রিপিটেশন আসে। তো চলো আর শুরু করা যাক দেরি না করে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ইট গ্রো স্লোলি। এটা অন কিলিং এ ট্রি একটি টেক্সট রয়েছে, কবিতা, সেখান থেকে দেওয়া হয়েছে। যদিও তোমাদের সেটা সিলেবাসে এবার নেই, রিডিউস সিলেবাস অনুসারে, তবু গ্রামারে তো আসতেই পারে, বলা যায় না, তাই না। টেস্ট পেপারে দিয়েওছে, তো প্র্যাকটিস করে নেওয়াই উচিত। আর গ্রামারের সাথে এরকম কোনো ব্যাপার নেই, গ্রামার তো যাই হোক না কেন সেটা এনজয়েবল এবং শিক্ষণীয়, তাই না। সেখানে নয় ভালো দিয়েছে যখন, চলো প্র্যাকটিস করি। তো ইট গ্রোস স্লোলি, দেখো কি বলেছে, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ এ নাউন। আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে নাউন হিসাবে তোমাকে ব্যবহার করতে হবে। তো আগে তো এর নাউন ফর্ম জানতে হবে। যেন বলে থাকি, যা কিছু পড়বে পার্টস অফ স্পিচ বিচার করে চলবে। পার্টস অফ স্পিচের ধারণা কিন্তু ক্লিয়ার থাকা দরকার। তার মধ্যে প্রমুখ হচ্ছে ভার্ব, আমি বলেই থাকি, ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার, তার গ্রামারের সব রাস্তাই ওপেন, ঠিক আছে। ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব ক্লিয়ার থাকতে হবে। ভার্ব দু প্রকারে, ফাইনাইট, নন ফাইনাইট। যে ভার্ব টেন্সের গঠনে থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে, সহজে আমি বলেই থাকি। আর যে ভার্ব টেন্সের স্ট্রাকচারে নেই তাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব 4 প্রকারে আছে, জেরান্ড, পার্টিসিপেল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ। ইনফিনিটিভের ব্যবহার প্রচুর কাজে লাগে, টু এর পরে ভার্বের রুট ফর্ম, একদম বেসিক স্ট্রাকচার। আর পার্টিসিপেলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপেলটা প্রচুর কাজে লাগে, ভার্বের রুট এস দা আইএনজি, পাস্ট পার্টিসিপেলও লাগে। আর বাকিগুলো জেরান্ড, ভার্বাল নাউন খুব কম কাজে লাগে। জেরান্ডও ভার্বের রুট এস দা আইএনজি, নাউনের মতো কাজ করে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, তো এটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ চ্যাপ্টারের মধ্যে আছে। ইন্টারচেঞ্জ অফ মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে বোঝো তো, যে দেখো, ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তর করা, ঠিক আছে। রূপান্তর করা অ্যাকর্ডিং টু ডিরেকশান, বাক্যের রূপান্তর করা ডিরেকশান অনুসারে। ডিরেকশান এখানে বলেছে নাউন ফর্ম আন্ডারলাইন ওয়ার্ডের ব্যবহার করতে হবে। তার মানে এই নয় যে এখানে নাউন ফর্ম বসিয়ে দিলেই হয়ে গেল। গ্রো ভার্ব ফর্ম, গ্রোর নাউন ফর্ম হচ্ছে গ্রোথ, এটা তো তোমাকে জানতে হবে। তার জন্য পার্টস অফ স্পিচ, ওই যে বললাম, যা কিছু পড়বে পার্টস অফ স্পিচগুলো বিচার করবে, ওয়ার্ডের রিলেশন বোঝা উচিত, হ্যাঁ, তবে গ্রামারের ডেপথ আসবে। তো গ্রোথ হচ্ছে নাউন ফর্ম, GROWTH। তার মানে কি ওটা বসিয়ে দিলে হলো না। একটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করা মানে আমি একটা গ্রামাটিক্যাল পরিবর্তন করছি, তাই না, একটা চেঞ্জ করছি, তো ব্যাকরণগত একটা পরিবর্তন করছি। একটা ওয়ার্ডের ব্যাকরণগত পরিবর্তন মানে অন্যান্য ওয়ার্ডগুলোও তার উপরেও প্রভাব পড়ে। মানে একটা পদের পরিবর্তন মানে সাধারণত অন্য পদেরও পরিবর্তন হয়, হয় বাইরে থেকে কিছু ওয়ার্ড নিয়ে আসতে হবে, আর নাহলে অন্য কোনো মানে ওই আন্ডারলাইন করা ওয়ার্ডটা বাদ দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে তার পার্টস অফ স্পিচও চেঞ্জ করতে হবে। বোঝা গেল? শুধু একটা পার্টস অফ স্পিচের চেঞ্জ মানে অন্য পার্টস অফ স্পিচগুলোর চেঞ্জ সাধারণত হয়ে থাকে। আর ওয়ার্ডের রিলেশন তো বুঝতে হবে, এটাই হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো আসার কিন্তু প্রবল সম্ভাবনা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো দেখো, এখানে প্রশ্নে স্লোলিটা অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বস অফ ম্যানার, LY যুক্ত, সাধারণত অ্যাডভার্বস অফ ম্যানারই হয়। কীভাবে বোঝায়? স্লোলিটা দেখো, ওই ভার্ব গ্রোটাকে কোয়ালিফাই করছে। ভার্বকে যে কোয়ালিফাই করে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব অ্যাডজেটিভকেও কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে।
এই হচ্ছে বেসিক ডেফিনেশন অ্যাডভার্বের। বেসিক্স ক্লিয়ার থাকতে হবে। আমার কিন্তু সবই ক্লাস নেওয়া আছে একদম বেসিক্স, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, হ্যাঁ। কারণ ভিত যার মজবুত হবে না তার কিন্তু সমস্যাগুলো হতে পারে বুঝতে, ঠিক আছে। আর ভার্ব অ্যান্ড টেন্স যার সামান্য ক্লিয়ার সেও আমার এই প্র্যাকটিস সেশনের মাধ্যমেও তাকে আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। দেখো তো কিছুটা হলেও ক্লিয়ার থাকতে হবে। এবার যার ভার্ব অ্যান্ড টেন্স সামান্য ধারণাও নেই তার তো কিছু বলার নেই না, কিছু করার নেই, তাকে ক্লিয়ার ওগুলো করতেই হবে। কারণ 1 2 না জেনে 3 4-এর কী মাহাত্ম্য আছে। পরপর সব কিছু সিরিজ, তাই না, একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আছে ধারাবাহিকভাবে। তো স্লোলিটা গ্রোটাকে কোয়ালিফাই করছে, তার মানে এখানে ভার্ব আর অ্যাডভার্ব রয়েছে, আমাকে এটা নাউন ফর্ম করতে হবে। আর দেখো নাউনকে গ্রো নাউন ফর্ম হচ্ছে গ্রোথ, ভালো করে বোঝো ব্যাপারটা, গ্রোথ হচ্ছে নাউন ফর্ম। তো নাউনকে কে কোয়ালিফাই করে বলো? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে কি না? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে আমি এই ভার্বটাকে যদি আমি নাউন ফর্ম করি গ্রোথ, তাহলে এই অ্যাডভার্ব যেটা রয়েছে এই অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভে পরিণত করে দেবো, কারণ অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে বা প্রোনাউনকে। তো এখানে নাউন গ্রোথটাকে কোয়ালিফাই করবে কি না বলো? ওয়াইটাকে হাঁটিয়ে দেবো, একদম সহজ হয়ে গেল, অ্যাডজেক্টিভ বার করে নিলাম। স্লো গ্রোথ হয় না? স্লো গ্রোথ বলতে পারি না, তাই না? স্লো গ্রোথ, দেখো নাউনটাকে কোয়ালিফাই করছে, ঠিক আছে। গ্রোথটা কেমন না? স্লো। ডেসক্রাইব করছে নাউনটাকে, তার মানে এটাকে ডেসক্রাইবিং ওয়ার্ডও বলে, অ্যাডজেক্টিভের আর এক নাম। ওকে, এইবারে দেখো আমি তো ভার্বটাকে নাউন ফর্ম করেছি, তাহলে আমার ভার্ব তো দরকার, ভার্ব ছাড়া তো কোনো বাক্যই হবে না, তাই না? ভার্ব ছাড়া, মনে রাখবে ভার্ব বলতে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব ছাড়া তো কোনো বাক্যই হবে না। ওই জন্য বলেই থাকি ভার্ব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। অন্য পার্টস অফ স্পিচগুলো কিছু কম গুরুত্বপূর্ণ না, কিন্তু ভার্ব ছাড়া তো বাক্যই হবে না। অন্য পার্টস অফ স্পিচ ছাড়াও বাক্য সম্ভব, ভার্ব ছাড়া কিছু বাক্য হবে না। নাউন প্রোনাউন উজ্জ্বরেকেও করা যায়, আছে কিন্তু উজ্জ্বরেকে রাখা যায়, কিন্তু ভার্ব তার তো হবেই না রিটেন ইংলিশে। তাহলে একটা ভার্ব আনতে হবে। কী ভার্ব? এটা দেখো আমি সহজে বলেই থাকি তোমাদের, খুবই কারিগরি এটা, যে নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব বসে, অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব বসে। নোট করে রাখবে, কিন্তু কোনো গ্রামার বই তো সাধারণত পাবে না। কী বললাম? নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব বসে, অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব বসে। তাহলে আমি গ্রোথ তো নাউন ফর্ম করেছি, আর অ্যাডজেক্টিভ আছে ঠিক আছে, কিন্তু মেন তো কেন্দ্র এটাকে গ্রোথটাকেই বোঝাচ্ছে, তাই না? তো সুতরাং নাউনকে ফোকাস করে হচ্ছে, তাহলে নাউনের আগে আমি হ্যাভ ভার্ব আনতে পারি কি না বলো? ফিনিশ। আর গ্রোথ সিম্পল টেন্সটা দেখতে পাচ্ছ, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, V1, তাই না? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ডু ভার্ব আছে, এটা 3টে ভার্ব, বি ডু হ্যাভ, এর মধ্যে ডু ভার্ব আছে, ডু বা অ্যাকশন ভার্ব বলে এটাকে। তো বাস প্রেজেন্ট টেন্সে ফেলে দেবো, হয়ে গেল, ফিনিশ। আছে কি এতে? তো চলো এবারে আমরা উত্তর করব, বোঝা হয়ে গেল, তাই না? তাহলে 4-1, ইট হ্যাজ, ইটের পরে হ্যাভ হবে না, ইট সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাজ সিঙ্গুলার ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, বোঝা গেল? ইট হ্যাজ স্লো গ্রোথ, ফিনিশ। দেখো স্লোটা এই গ্রোথ নাউনটাকে কোয়ালিফাই করছে, এটা তো নাউন, তাহলে নাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলতে পারি কি না বলো? আর দেখো যেহেতু নাউনটাকে মেন ফোকাস করে রয়েছে গ্রোথ, তাই না? তাহলে নাউন থাকলে সেই বাক্যে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি তার আগে সাধারণত, ঠিক আছে? সাধারণত বলেছি। তো ইট হ্যাজ গ্রোথ বলতে পারতাম, আর স্লোটা তো জাস্ট অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, ইট হ্যাজ স্লো গ্রোথ, মানে এর স্লো গ্রোথ আছে, তার মানেই তো স্লোলি গ্রো করে। বলো বোঝাতে পারলাম কি না? আর অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব বসে, এটাও জেনে নাও। আচ্ছা, এটাকে এবার আমি আরও অনেকভাবে করে দিচ্ছি, দেখো অর দিয়ে, ঠিক আছে? ইট, এই হ্যাজটার পরিবর্তে আমি একটা অন্য ডু ভার্ব নিয়ে আসছি, হ্যাঁ, সেন্স অনুসারে আমি আনতেই পারি বাইরে দিয়ে। আন্ডারগো মানে কি বলো তো? কোনো কিছু এক্সপিরিয়েন্স করা, কোনো কিছু হওয়া আর কি। ইট আন্ডারগোজ স্লো গ্রোথ, আর কিছু চেঞ্জ হবে না। ইট আন্ডারগোজ স্লো গ্রোথ, এখানে ওই গ্রোথ একই জাস্ট হ্যাজের পরিবর্তে আন্ডারগো। ইএস কেন হয়েছে? কারণ এটা সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ডু ভার্ব বেসিসে এস বাই ইএস হয়, একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা তো আশা করি তোমরা জানো, ঠিক আছে? ইট আন্ডারগো স্লো মানে এর স্লো গ্রোথ হয়, ব্যাস একই মিনিং। আরও একভাবে বলে দিচ্ছি, ইটস গ্রোথ ইজ স্লো, বাস ফিনিশ। এটাও করা যাবে, ইটস গ্রোথ ইজ স্লো, এর গ্রোথ হলো স্লো, এটাও করা যাবে। এখানে আমি কি করলাম? একটা পজিটিভ প্রোনাউন নিয়ে এলাম ব্যবহার, হ্যাঁ। ইটের পজিটিভ প্রোনাউন ফর্ম হচ্ছে
অ্যাডজেক্টিভ প্রোনাউন বলতে পারো এটাকে। ইটস, ITS, এই যে আমি অ্যাপোস্ট্রফিতে দিয়েছিলাম না, অ্যাপোস্ট্রফি দিলেই কিন্তু কাটা হয়ে যাবে। ইটের পরে এখানে যদি তুমি অ্যাপোস্ট্রফি দাও না, তাহলে এর মিনিং হবে ইট ইজ, বোঝা গেল? কিন্তু তা তো না, ইট ইজ গ্রোথ ইজ স্লো, কাটা হয়ে যাবে। তাহলে বোঝা গেল অ্যাপোস্ট্রফিটা হবে না। অ্যাপোস্ট্রফি হলে কি অর্থ হয় সেটা আমি বোঝানোর জন্য এটা লিখলাম, ঠিক আছে? তো চলো এটাকে মুছে দিই, ব্যাস। এই ইটস হচ্ছে ওই ইট হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, ইট অবজেক্টিভ প্রোনাউন, আবার পজিটিভ প্রোনাউন মানে পজিটিভ প্রোনাউনের মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন হচ্ছে ITS, ঠিক আছে? বলো বোঝা গেল? তো এটার মানে হচ্ছে এটার গ্রোথ হলো স্লো, এই স্লো গ্রোথটাকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ এবং গ্রোথ নাউন, ঠিক আছে? বলো ক্লিয়ার হয়েছে কি না? তো লিখে নেবে, ঠিক আছে? নোট ডাউন করে নেবে, কত রকমভাবে সম্ভব আমি করেই দিলাম তোমাদের। চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলছে। দ্য হারমিট রিসিভ নান বাট দ্য কমন ফোক। হারমিট জানো 3 কোশ্চেন্স থেকে দিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট এটা। হারমিট কমন ফোক ছাড়া মানে সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করতো না। তো বলে যে চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক করতে। তো এগুলো ক্লাস 9-10 শেখানো হয়, একদম মুখে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। এই যে নান বাট, এই নান বাট থাকলে যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলি করবে। এই নান বাটটা যেখানেই থাকুক বাক্যের, ওর পরিবর্তে অনলি। বলো বাংলায় বোঝা গেল কি না? নান বাটটার পরিবর্তে অনলি কখন? যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে, ঠিক আছে? আর যদি কোনো অ্যানিমেলস বা নন লিভিংস, কোনো বস্তু বা অ্যানিমেলস যদি এরকম কিছু বোঝায়, তখন ওটা কিন্তু কি হয়ে যায়, মানে এই নান বাটটা তখন কি হয়, নাথিং বাট হয়। নাথিং বাট, এটা বলে দিলাম কারণ তোমাকে প্রশ্নে অনলি দিয়ে দিতে পারে। তখন কি করো স্টুডেন্টসরা, অনলি থাকলে নান বাট থাকলে অনলি। না, সেটা কখন হবে অনলি থেকে নান বাট? না, যদি ব্যক্তি বোঝায় কোনো, ঠিক আছে? লিভিং থিংস, লিভিংয়ের মধ্যেও যদি ব্যক্তি বোঝায়, তো তাহলে এইটুকু মনে রাখা যাবে। তো নান বাট সমান সমান অনলি সমান সমান নান বাট। অনলি দিয়ে তোমাকে বলতে পারে বাক্যটা নেগেটিভ করো, না বাচক করো, তখন আমি অনলির পরিবর্তে নান বাট বসাবো, ঠিক আছে? বাক্যে এই অনলি যেখানেই থাকুক সেই জায়গাটায় নান বাট করে দেবে যদি ব্যক্তিকেন্দ্রিক বোঝায়। আর যদি বস্তুর কিছু বোঝায় বা কোনো অ্যানিমেলস এরকম কিছু বোঝায়, তখন কিন্তু অনলি থাকলে কি হয়ে যায়, এই যে নাথিং বাট খেলে থাকবে। অনলি সমান সমান তখন কিন্তু নাথিং বাট হবে, আর ব্যক্তি বোঝালে নান বাট। তো এখানে তো নান, আর যদি নান বাট থাকে তো অনলি, আর নাথিং বাট থাকলেও অনলি, ঠিক আছে? ওকে, তো এটা তো বোঝাই হয়ে গেল। আচ্ছা, আর একটু গ্রামাটিক্যালি আমি বুঝিয়ে দিই। এখানে এই বার্ড যেটা আছে না, এই বার্ডটা দেখো, বার্ড তো তোমরা পার্টসেপটিভ বিচার করবে, হ্যাঁ? বার্ড সাধারণত কনজাংশন হিসেবেই সবাই জানে, কিন্তু না, একটা ওয়ার্ডের মাল্টিপল পার্টসেপটিভ হতে পারে, মাল্টিপল মিনিং হতে পারে, বহু অর্থ হতে পারে, বহু পার্টসেপটিভ হতে পারে। এখানে বার্ডটা হচ্ছে প্রিপোজিশন, ইয়েস, বার্ডটা হচ্ছে প্রিপোজিশন। এই বার্ডটা মানে হচ্ছে উইদাউট বা এক্সেপ্টও হয়, EXCEPT, এক্সেপ্ট, ব্যতীত, ছাড়া। দ্য হারমিট রিসিভড নান উইদাউট দ্য কমন ফোক। দেখো তো এবারে বুঝলে কি না? কমন ফোক ছাড়া, উইদাউট মানে ছাড়া, প্রিপোজিশন, কারোর সাথে সাক্ষাৎ করতো না। বলো ক্লিয়ার হয়েছে? আর প্রিপোজিশনের ব্যবহার নাউনের পূর্বে তো রয়েছে, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। দেখো কমন ফোক নাউন আছে, তার পূর্বে বসেছে। এটা বাংলার মতো এরকম মানে নয় যে হারমিট সাক্ষাৎ করতো না কেউ না কিন্তু কমন ফোক, বাংলার মতো আমরা এরকম করে থাকি কিন্তু না। বলো ক্লিয়ার হয়েছে? নান বাটের মিনিং, বাটটা কিন্তু এখানে প্রিপোজিশন, মানে হচ্ছে উইদাউট বা এক্সেপ্ট। ব্যক্তি বোঝালে নান বাটের পরিবর্তে অনলি, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? আর তোমাকে ব্যক্তিকেন্দ্রিকই দিলে তবে নান বাটই দেবে, ঠিক আছে? আর নাথিং বাট কখন দেবে? যখন কোনো বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে বা কোনো নন মানে অ্যানিমেলস কিছু বোঝাচ্ছে, তখন নাথিং বাট দেবে। নাথিং বাট দিক আর নান বাট দিক অনলি হবে। আর অনলি দিলে ওটা বিচার করে নেবে লিভিং নন লিভিংয়ের ব্যাপারটা, ঠিক আছে? বা অ্যানিমালস আছে কি না, নাথিং বাট হবে তাহলে কিন্তু। বলো ক্লিয়ার হয়েছে? তো চলো এবারে আমরা সলভ করব। এগুলো মুছে দিয়ে, এটা জানতে হবে, এটা না জানলে কিন্তু হবে না, ঠিক আছে? গ্রামার কীভাবে হচ্ছে ব্যাপারটা না জানলে ওই জাস্ট অন্য পন্থা, মুখস্থের পন্থায় যেতে হবে ফটাফট, এগুলো জাস্ট বোঝাটাই কাজ। তাহলে এটা উত্তর। চলো এবার নান বাট আমরা পুরো তুলে দিয়ে, এখানে যেহেতু কমন ফোক সাধারণ মানুষ,
তো মানুষজনকে বোঝাচ্ছে, সুতরাং কী হবে, অনলি বসিয়ে দেবো, তাই না? আর নান বাটের ক্ষেত্রে তো আর নাথিং বাট যাই ঠিক অনলিই হবে, এটা নিয়ে কোনো চিন্তারই কারণ নেই। নাম্বার 2, দ্য হারমিট received only the common folk, ঠিক আছে, অনলি দ্য কমন ফক, সাধারণ মানুষের সাথেই শুধুমাত্র সাক্ষাৎ করবে। তা নান বার নাথিং বার যাই থাকুক অনলি হবে ওর পরিবর্তে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ, মানে বাক্যটা হ্যাবাচক হয়ে গেল। আর যদি অনলি দেয় তাহলে হয় নান বাট হবে, নাহলে নাথিং বাট, বেশিরভাগ ক্ষেত্রে নান বাট দিয়ে কাজ হয়ে যায়, তাও তোমরা বিচার করে নেবে ওটা কিন্তু, ঠিক আছে, বারবার বলছি যে ব্যক্তি বোঝাচ্ছে না বস্তু বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, দ্য ম্যান উড হ্যাভ অ্যাট্রাক্টিভ, চেঞ্জ দ্য ভয়েস। তো ভয়েস ন্যারেশন তো আসবেই, তো আমি বলেই থাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভয়েস ন্যারেশন আসেই। তো আমরা সাধারণত ভয়েস চেঞ্জে কী করে থাকি, 3টে পয়েন্ট বলে থাকি, নো সেন্টেন্স চেঞ্জ, নো টেন্স চেঞ্জ, নো পার্সন চেঞ্জ। কোনো টেন্সের পরিবর্তন হয় না, কোনো পার্সনের পরিবর্তন হবে না, কোনো বাক্য পরিবর্তন হবে না, সেন্টেন্স চেঞ্জ হবে না। স্টুডেন্টসরা কিন্তু এগুলো ন্যারেশনের সাথে গুলিয়ে ফেলে, ঠিক আছে। আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, কিন্তু তোমরা জানোই। আর মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ হয়, কিসের পরিবর্তন হয়, বাচ্য পরিবর্তন, মানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হবে, ঠিক আছে, আর ওই মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ হবে। তো কোন টেন্স দেখো, এখানে দেখো উড হ্যাভ অ্যাটাকড, ভার্বটা দেখতে পাচ্ছি উড হ্যাভ অ্যাটাকড। তো এইটা কিন্তু সেই অর্থে তোমরা যেগুলো জেনারেলি পড়ে থাকবে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউ, ওর একটি টেন্সের মধ্যেও কিন্তু এই গঠনে এটা আসবে না। তাহলে এটা কিসের মধ্যে পড়ছে, এটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি। উড হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, কুড হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, মাইট হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, এইগুলো কন্ডিশনাল ক্লজ বলে, বা মুড বলে একটা চ্যাপ্টার আছে গ্রামারে, সেখানে সাবজাংটিভ মুড আছে, সেই সাবজাংটিভ মুডের ব্যবহারে আসে। আমি সহজে অত ব্যাখ্যা যাব না এখানে, কারণ অনেক ডেপথের বিষয়গুলো, সংক্ষেপে হলেও তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে, সহজ বুদ্ধিতে বোঝো যে এই মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এরপরে ভার্বের থার্ড ফর্ম, এগুলোর ব্যবহার কখন আমরা করি, যখন কিছু ঘটনা বাস্তবে সম্ভব নয়। যেমনি এইখানে এটা 3 কোশ্চেন থেকে দিয়েছে, দ্য ম্যান উড হ্যাভ অ্যাট্রাক্টিভ, মানে কি, কোনো কিছু বাংলায় এটার অর্থটায় কোনো কিছু করতে পারতো, হতে পারতো, এরকম। তো হতে পারতো, করতে পারতো, এটা কি বাস্তব, এটা একটা প্রবাবিলিটি, ঠিক আছে, মানে আনরিয়েল যেটাকে বলে, মানে অবাস্তব, তাই না, এখন তো আর বাস্তবে সম্ভব নয়। তো সেই দ্য ম্যান উড হ্যাভ অ্যাট্রাক্টিভ মানে লোকটা তোমাকে আক্রমণ করতে পারতো, করে তো নি, করতে পারতো, সুতরাং এখন তো এটা ইমপ্রবেবল, একদম অসম্ভাব্য, তাই না। তো এই কল্পনীয় ব্যাপার, এইরকম যখন কিছু বোঝাবে, অবাস্তব মানে কল্পনা, ঠিক আছে, অবাস্তব কল্পনা যখন বোঝাবে, কোনো কিছু হতে পারতো, করতে পারতো, বললাম তুমি হতে পারতে একজন ডাক্তার, তো হও তো নি, তাই না, ইউ উড হ্যাভ বিন এ ডক্টর, এরকম ব্যবহার। তো বিন বি ভার্বের থার্ড ফর্ম, ওই জন্য আনলাম উড হ্যাভ, মাইট হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, এরকম অর্থ হয়, হতে পারতো, করতে পারতো, ঠিক আছে, যেরকম ভার্বের থার্ড ফর্মটা আসবে সেই অনুসারে মানেটা হবে। বলো, ক্লিয়ার হয়েছে? তো এগুলোকে কন্ডিশনাল ক্লজের মধ্যেও আছে, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্সেসও বলে। তো তার অনেক রকমের আছে ভ্যারাইটি, তো যাই হোক এটা এক প্রকারের আছে। আর মুডের দিক দিয়ে বলতে গেলে সাবজেক্টিভ মুড। তো এইরকম ধরনের কনস্ট্রাকশন যখন দেখবে না, দেখো আমি তো মোডালের ব্যবহার থাকলে বলে থাকি এই ফর্মুলাটা M+B+V3 প্যাসিভে, অ্যাক্টিভে M+V আর ভার্বের রুট ফর্ম থাকবে, মোডালে পরে সর্বদা ভার্বের রুট ফর্ম, কিন্তু এ তো বসতেই হবে। দেখো এখানে উডের পরে হ্যাভ ভার্বের রুট ফর্মই আছে, এখানেও দেখো প্যাসিভ করো, সেখানেও দেখো ভার্বের রুট ফর্মই বসবে, বি রুট ফর্ম, এ তো বলেই থাকি। কিন্তু জেনারেলি মোডালের ব্যবহার থাকলে এই ফর্মুলায় তোমাকে প্যাসিভটা করতে হবে, M+B+V3। কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স যদি থাকে মোডালযুক্ত, বা ওই সাবজাংটিভ মুডের যদি ব্যবহার থাকে এরকম, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এই কনস্ট্রাকশন যদি থাকে, তাহলে এই ফর্মুলায় ব্যাপারটা তোমার হবে না। বোঝা গেল? তাহলে কী ফর্মুলা দাঁড়াবে, এটা খুবই কমে আসে এইগুলো, ঠিক আছে, সাধারণত তোমার এই ব্যবহারেই, যেটা আমি লিখলাম এই ব্যবহারেই কাজ হবে 90% ক্ষেত্রে।
এই ব্যবহারের ক্ষেত্রে তখন কি করবে না, জাস্ট আর একটা অক্সিলারি তোমাকে নিয়ে আসতে হবে, প্রাইমারি অক্সিলারি, এই জাস্ট এইখানটা বিন আনতে হবে, বিন, ফিনিশ। আর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, BWN বিন, বি ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, এইরকম কনস্ট্রাকশন থাকলে জাস্ট এখানটা একটা বিন নিয়ে আসতে হবে। আর আমি বলেই থাকি মোটামুটি পাশাপাশি একের অধিক ভার্ব থাকলে শেষের ভার্বটা, ফাইনাল ভার্বটা প্রিন্সিপাল ভার্ব, যেটা নিজের মাইনে বসে বা মেইন ভার্ব, তার আগেরগুলো সব অক্সিলারি। ঠিক আছে, ফার্স্ট অক্সিলারি যেটা থাকে, এই জন্য এখানে এটা আছে, এটাই সাধারণত টেন্সটাকে ডিকটেট করে, ঠিক করে দেয়। তো চলো সলভ করি আমরা, এটা মুছে দিই। বোঝা গেল তো? কিচ্ছু না, জাস্ট কনস্ট্রাকশনটা তোমাকে ধরতে হবে, কন্ডিশনাল আছে তো করি। অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, মাঝখানে জাস্ট ওইটুকু ভার্বের ফর্ম চেঞ্জ করবো, কোনো টেন্স পরিবর্তন নয় কিন্তু। নাম্বার 3, ইউ অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টিভ প্রোনাউনও ইউ, তাই না? আর অবজেক্টিভও ইউ, তো একই হবে। ইউ উড, ইউ উড হ্যাভ বিন, দেখো নিয়ে এলাম বিন, বললাম যেন, তারপরে যেটা ছিল সেটাই বলবো, আর কিছু চেঞ্জ হবেই না। ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই, দেখে নাও কী আছে, দ্য ম্যান, ঠিক আছে, যা আছে তাই, দ্য ম্যান, তো থার্ড পার্সন দিয়ে চেঞ্জ হবে না, ফিনিশ। তাহলে তুমি অ্যাট্রাক্ট হতে পারতে লোকটির দ্বারা, লোকটি তোমাকে অ্যাটাক করতে পারতো, তুমি লোকটির দ্বারা অ্যাট্রাক্ট হতে পারতে। বলো এখানে কোনো কালের পরিবর্তন, পার্সেন্ট চেঞ্জ এসব হয়েছে কি? কিচ্ছু না, বাক্য পরিবর্তন হয়নি, যে বাক্যে আছে সেই বাক্যে, এই তোমার মুডেই রাখা হয়েছে, সাবজেক্টিভ মুডেই আছে, কন্ডিশনাল সেন্টেন্সই আছে, জাস্ট ফর্মটা চেঞ্জ, বিন এলো, আর কিচ্ছু না। বোঝা গেল? আমরা বিন কখন আনি, আমি দেখো যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই, এই যে উড অংশটাকে বাদ দিয়ে দিই, হ্যাভ অ্যাটাকড, এইটা কী দাঁড়ালো, H1V3 দাঁড়ালো না? H1V3 প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা না? আর প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, তারখানে পারফেক্টের সিরিজ হলে প্যাসিভের জাস্ট ওর মাঝখানে একটা বিন আসে কি না বলো? তাই দিয়ে প্যাসিভ করি না, এইভাবেও ভাবতে পারো, এটা সহজভাবে আমি বোঝাচ্ছি জাস্ট যাতে যে কোনো কারোর করতে সুবিধা হয়। ঠিক আছে, উড হোক, মাইট হোক, কুড হোক, ওইটাকে বাদ দিয়ে বাকিটা ভাবলে জাস্ট বিন দিয়ে হয়ে যাবে মাঝখানে, ব্যাস ওই বিনই তো বসবে, তাই না? যদিও এখানে উডটাকে বাদ দিলে ম্যানের পরে হ্যাভ হবে না, এটা হ্যাজ হবে কিন্তু, হ্যাঁ। তো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদের এটা বললাম, বোঝা গেল? গ্রামাটিক্যালি যেটা বলার সেটা তো আমি আগে বললামই, এটা জাস্ট একটা সহজভাবে তোমাদের বললাম যে উডটাকে যদি বাদ দিই তাহলে হ্যাভ অ্যাটাক বা হ্যাজ অ্যাটাক যাই হোক না কেন, দ্য ম্যান আছে মানে এটা হ্যাজ অ্যাটাক্ট হবে, কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তো সিঙ্গুলার ভাবে হবে। তো হ্যাভ হ্যাজ অ্যাটাক্ট হোক আর হ্যাড অ্যাটাক্ট হোক, যাই যে কোনো পারফেক্টে বিন হয় কিনা মাঝখানে বলো, তো সেই অ্যাঙ্গেলেও ভাবতে পারো। কিন্তু আমি যেভাবে বোঝালাম ওটাই তোমাদের সুবিধাজনক হবে, যে কন্ডিশনাল সেন্টেন্স এরকম থাকলে, মাইট হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভ এরকম, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকলে কোনো কিছু হতে পারতো, এই সমস্ত বোঝায়। ব্যাস জাস্ট ওই মেন ভার্বটার আগে আর একটা অক্সিলারি বিন বসিয়ে দাও, ফিনিশ। আর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, ব্যাস আর একটা বাই প্রিপোজিশন আছে প্যাসিভ, ব্যাস হয়ে গেল। ওকে চলো নেক্সট, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, তো পজিটিভ ডিগ্রি দিয়েছে। তো দেখো ডিগ্রি চেঞ্জ অ্যাডজেক্টিভের জেনারেলি হয় 8টা পার্সেন্টেজের মধ্যে, অ্যাডভার্বের হয় সাধারণত অ্যাডজেক্টিভেরই। তো 3টে ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো সুপারলেটিভে দেখো আছে এখন মোস্ট আছে, আর টাইপটা বুঝতে হবে। তো আমি বিস্তারিত বহু ক্লাস নিয়েছি আমি, ঠিক আছে, অলরেডি আমার বহু ক্লাস ডিগ্রির উপরে সব নেওয়া আছে, থিওরির কনসেপ্টের উপরে ক্লাস। তোমাকে কিন্তু টাইপটা ধরতে হবে, ঠিক আছে, কোন টাইপের ডিগ্রিটা আছে, বোঝা গেল? টাইপটা না ধরলে কিন্তু হবে না। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, 3টে টাইপের ডিগ্রি চেঞ্জ হয়, আমি তো বলেই থাকি, তাই না? তো এখানে দেখো কী আছে, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, আমি সব থেকে মানে অখুশি মানুষ, ঠিক আছে, হ্যাপির বিপরীত, তাই না? মানে যত মানে আনহ্যাপি লোক আছে তাদের মধ্যে সব থেকে মানে বেশি, মানে আমি তোমাদের কী শিখেছি, টাইপ 1-এ সব থেকে ভালো বা সব থেকে খারাপদের মধ্যে বোঝালে তখন টাইপ 1 হয় না, আর সব থেকে ভালোদের একজন, অন্যতম একজন বোঝালে বা খারাপদের অন্যতম একজন বোঝালে তখন টাইপ 2 হয়। তাহলে একের সাথে বহুর তুলনা, আর একবার বলে দিই সংক্ষেপে, একের সাথে বহুর তুলনা, ক্যাটেগরি সেম, মানে একজন স্টুডেন্টের সাথে বহু স্টুডেন্টের তুলনা, একজন খেলোয়াড়ের সাথে বহু খেলোয়াড়ের তুলনা, ক্যাটেগরি এটাকেই বোঝায়, সেম ক্যাটেগরি, ঠিক আছে। আর একের সাথে বহুর তুলনা তখন টাইপ 1, ভালো, সব থেকে ভালো সব থেকে খারাপের মধ্যে বোঝালে। আর এই একই জিনিস একের সাথে বহুর তুলনা, ক্যাটেগরিও সেম,
কিন্তু ওই যে সেরাদের একজন বা খারাপদের সবথেকে খারাপদের একজন এরম বোঝালে টাইপ 2, ওকে। আর টাইপ 3 দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, আর দুইয়ের মধ্যে তুলনা হলে সুপারলেটিভ ডিগ্রি হয় না, হয় পজিটিভ নাহলে কম্পারেটিভ, তো এর মধ্যে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়। বলো ক্লিয়ার হয়েছে? তো যাই হোক, এটা তো তাহলে কোন টাইপ বোঝা যাচ্ছে? সব থেকে আনহ্যাপি বলেছে ওয়ান অফ দ্য মোস্ট আছে কি? নেই, সুতরাং টাইপ 1। আর টাইপ 1-এ পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু হয়, এগুলো জানতে হবে। তাহলে প্রশ্নটা তোমাকে নেগেটিভও দিতে পারতো, বলতে পারতো মেক ইট নেগেটিভ, অনেকে ঘাবড়ে যাবে, অনেকে অপোজিট খুঁজবে বা ইট ইজ নট দ্যাট খুঁজবে, অনেক রকম প্রসেস আছে। কিন্তু যখন ডিগ্রি চেঞ্জে তোমাকে নেগেটিভ দেবে না, সঙ্গে সঙ্গে যেন মাথায় এটা আসে যে পজিটিভ ডিগ্রি, টাইপ 1-এর ক্ষেত্রে বলছি, কারণ টাইপ 2-তে হবে না, টাইপ 2-তে ভেরি ফিউ আসে, ঠিক আছে, ওটা দেবেও না তোমাকে ওরকম। পজিটিভে ভেরি ফিউ দিয়ে শুরু হয় টাইপ 2-তে। আর টাইপ 3-তে দিতে পারে নেগেটিভ, কারণ ওখানে হ্যাবাচক নাবাচকের ব্যাপার আছে, প্রশ্ন হ্যাবাচক দিলে উত্তর নাবাচক হবে, ঠিক আছে। তো ওরকম টাইপের করিয়েওছি আমরা, তুমি অন্য ক্লাসগুলো আগের যদি ফলো করে থাকো তো জানবে, না হলে দেখে নেবে। তো চলো এটা করি। নো আদার ম্যান দিয়ে শুরু হবে যেন। নাম্বার 4, নো আদার ম্যান, টেন্সটা লক্ষ্য করবে, হ্যাঁ, টেন্স যে টেন্স থাকবে সেই টেন্স, তো প্রেজেন্ট টেন্স আছে তাই করবো। নো আদার ম্যান ইজ, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি, অ্যাজের মাঝখানে পিডি মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা বসবে, বেস ফর্মটা, হ্যাঁ, অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। এই অ্যামটা আমি ব্যাকেটে রাখলাম, তোমরা এই পর্যন্ত করলেই নাম্বার পেয়ে যাবে, আমি বোঝানোর উদ্দেশ্যে অ্যামটা রাখলাম। নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, মানে কেউ আমার মতো অত অখুশি নয়, তার মানেই সব থেকে আমি অখুশি মানুষ। বলো ক্লিয়ার হলো কি না? এখানে আইটা কিন্তু অনেকে মি করবে আর কাটা হয়ে যাবে। ওখানে প্রশ্নে যে কেস থাকবে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস থাকলে এইখানেও আমাকে সেই কেসই রাখতে হবে ডিগ্রিটা চেঞ্জ করলেও, ঠিক আছে। আর অবজেক্টিভ কেস দিয়ে যদি থাকে সেরকমই আনতে হবে। তো এখানে দেখো কোথায় গেল আই, আই তো এখানে নমিনেটিভ কেস আছে, সাবজেক্ট হিসাবে বসেছে, ঠিক আছে। তো ওকেও এই কোনো ভয়েস চেঞ্জ নয়, এই যে অবজেক্টিভ ফর্ম করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকে গন্ডগোল করে, এই জন্য বললাম কেসটা মাথায় রাখতে হবে, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, ওকে। তো এটা বোঝানোর জন্যই আইটা কেন হবে, আমি এই জন্য ব্র্যাকেটে অ্যামটা রাখলাম, অ্যাজ আই অ্যাম, কেউ অত আনহ্যাপি নয় যেরকম আমি হই। বলো বোঝাতে পারলাম? এখানে অ্যামটাকে বোঝানোর জন্য আমি রাখলাম, কিন্তু আমার পরীক্ষায় অ্যাম না দিলেও হবে, আর নিজের বোঝার সুবিধার্থে লিখতেও পারো, অসুবিধা নেই, অ্যাজ আই অ্যাম ফুল স্টপ, ঠিক আছে, ওটা না লিখলেও হবে। এটা অনেকে বোঝে না এই ফরমেশনটা, অনেকের কাছে কেমন অদ্ভুত লাগে, কেমন আসছে, ওই জন্য মি করে দেয়, অবজেক্টিভ ফর্মটা করে দেয়, তো বিশেষ করে দেনের পরে মানে কম্পারেটিভ ডিগ্রিতে, সেটাও আমি বলে দিচ্ছি। দেখো এটার ধরো কম্পারেটিভ ডিগ্রি করব, তো কি করব বলো, ওখানে মোস্ট ছিল, তাহলে এটা মোর আনবো কি না বলো, যে আই অ্যাম কী হবে, আই অ্যাম মোর আনহ্যাপি, তাই তো, আই অ্যাম মোর আনহ্যাপি, তারপর একটা দ্যান আনতে হয়, দ্যান কী হবে তখন এনি আদার আনতে হয়, ঠিক আছে, দ্যান এনি আদার ম্যান, আই অ্যাম মোর আনহ্যাপি দ্যান এনি আদার ম্যান, যে কোনো মানুষের থেকে আমি অধিক অখুশি, ঠিক আছে। বলো এটা কম্পারেটিভ ডিগ্রিতে হলো। তো বলো এটা বোঝা গেল? তো অ্যামটা না রাখলেও হবে। ওই টাইপ 3-তে এইরকম ধরনের ব্যবহারে বেশি গণ্ডগোলটা হয়। টাইপ 3-তে যেমনি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো বললাম যে আই অ্যাম অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার, আই অ্যাম অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার। তো এটার ডিগ্রি চেঞ্জ কী হবে, কম্পারেটিভে হবে, পরের সাবজেক্ট আগে হয়ে যায়, আগের সাবজেক্ট পরে হয়ে যায়, হ্যাবাচক থাকলে নাবাচক হয়, নাবাচক থাকলে হ্যাবাচক। তাহলে মাই ব্রাদার পরের সাবজেক্ট আগে চলে আসবে, মাই ব্রাদার নেগেটিভ করবো, ঠিক আছে, ওটা হ্যাবাচক ছিল, ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান আই অ্যাম, এটা উজ্জ আছে, দ্যান আই এগিয়ে শেষ করে দিতে পারো, অ্যামটা বোঝার সুবিধার্থে লিখতেও পারো, নিজে বুঝলেই হবে। এখানে কি করে বলো তো, আমি বোঝানোর এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে স্টুডেন্টরা অনেকেই করে, এই প্রবণতা আছে, মাই ব্রাদার ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান মি করে দেবে না, যে কেসে থাকবে কারক, যেটাকে বাংলায় বলি আমরা কারক, ঠিক আছে, তো ওটা সাবজেক্টিভ ফর্মে ছিল না আইটা, তো ওটাকে আমাকে এটা অবজেক্টিভ ফর্ম করতে পারবো না, কেস চেঞ্জ করা যায় না ওরকম। যদি প্রশ্ন সেই কেসে থাকতো তাহলে আমি এটা করতে পারতাম, ঠিক আছে, সেরকম ব্যবহারও আছে, খুব কম আছে। দ্যান মি হয় না তো তা নয়, নিশ্চয়ই হয়, কিন্তু সেরকম প্রশ্নও হতে হবে, কেসও সেরকম হতে হবে, ঠিক আছে। বলো তো
এটার উত্তর এটা হবে, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। তার নেগেটিভও যদি প্রশ্ন আসে তাহলে একই উত্তর হবে, কারণ নো দিয়ে শুরু হচ্ছে, দেখো আলটিমেটলি তো নেগেটিভ, নো দিয়ে নঙার্থক শুরু হচ্ছে, তাই না? আচ্ছা, আর একটা বলি, এই অ্যাজ তো বসছে, তো এই অ্যাজ সাদৃশ্যতা তুলনা বোঝাতে বসে, এই অ্যাজের পরিবর্তে তুমি সো অ্যাজও করতে পারো, কখন? যদি বাক্যটা নেগেটিভ হয়। এটা সব ক্ষেত্রে হবে না কিন্তু। নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম আর কি, ঠিক আছে? নেগেটিভ আলটিমেটলি বাক্যটা, ওই জন্য এটা সো অ্যাজের ব্যবহারও করা যাবে। কিন্তু ভেরি ফিউ দিয়ে টাইপ 2-তে যেটা করি সেখানে কিন্তু সো অ্যাজ করা যাবে না, কারণ ওখানে তো নেগেটিভ হবে না, নেগেটিভ নয়, ভেরি ফিউ দিয়ে নেগেটিভ হয় না, তাই না? বোঝা গেল? মানে নেগেটিভ বাক্য হলে তুমি সো অ্যাজ করতে পারো, আর অ্যাফার্মেটিভ যদি বাক্যটা হয় অ্যাজই কিন্তু হয়। অ্যাজ দুই ক্ষেত্রেই হবে, হ্যাঁবাচক নাবাচক বোধ। সুতরাং অ্যাজটা মনে রাখাই বুদ্ধিমানের কাজ স্টুডেন্টসদের পক্ষে, তাই না? সো অ্যাজটা জেনে রাখা ভালো, আমি বলে দিলাম, যে নিতে পারবে মনে রেখে দাও। ওকে, তো লিখে নেবে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, গুড বাই দ্য গার্ল সেইড। খুব ইম্পর্টেন্ট, দ্য আইজাবিট থেকে দিয়েছে। তো এরকম গুড বাই, গুড ইভিনিং, গুড মর্নিং এরকম কিছু উইশ বোঝালে না, তখন উইশ একটা রিপোর্টিং ভার্ব আনা যায়, বা গুড বাই যদি বিশেষ করে থাকে তখন উত্তম একটি রিপোর্টিং ভার্ব হচ্ছে বেড, বিএডিই, বিড থেকে আসছে, বিড, বেড, বিডেন, বিআইডি বিড, বিএডিই বেড, বিআইডবলডিএন। ভার্বের 3টে ফর্ম তো গ্রামার বই দিয়ে পড়া উচিত সবার, মানে সহকারে, রোজ 5টা 10টা করে। তো ওই বেড সব থেকে ভালো রিপোর্টিং ভার্ব এই ক্ষেত্রে, ঠিক আছে? গুড বাই থাকলে, আর গুড মর্নিং থাকলেও করাই যাবে, সাথে সাথে উইশটাও করতে পারবে, ঠিক আছে? আরও গ্রিড দিয়েও হয়, কিন্তু এখানে চলো আমরা এটা করি। দ্য গার্ল সেইড করবে না কিন্তু, হ্যাঁ, কাটা হয়ে যাবে। 1 মিনিট। দ্য নেক্সট প্রশ্ন কত? 5 নাম্বার, নাম্বার 5। দ্য গার্ল বেড, বিএডি বানানটা, ঠিক আছে? বা উইশড গুড বাই, ফিনিশ। এই ব্যবহারটা বেশি ভালো, হ্যাঁ, এই ব্যবহারটাই বেশি ভালো, উত্তম। বেড, বোঝা গেল? দ্য গার্ল বেড গুড বাই। আচ্ছা, কাকে তো এখানে বলেনি, কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে কাকে না, আমরা জানি ন্যারেটরকে বলবে, তাই না? সুতরাং এখানে আমরা করতে পারি দ্য গার্ল বেড হিম গুড বাই, বা দ্য গার্ল বেড গুড বাই, এখানে একটা অ্যাড করে দিতে পারি টু হিম। বলো, বোঝা গেল? পরে আনলে একটা টু প্রিপোজিশনের ব্যবহার আনতে হয়, টু অমুক, আর যদি তুমি এই অবজেক্টটা কাকে না যাকেই বলুক সেটাকে যদি গুড বাইয়ের আগে আনো তাহলে এই টুটার দরকার হবে না। বেড হিম গুড বাই, উইশড হিম গুড বাই। ক্লিয়ার হয়েছে? বলো, এটা না লিখলেও হবে যেহেতু ওখানে উল্লেখ নেই, তবে লিখে দিলেই ভালো আমার মনে হয়, ঠিক আছে? দ্য গার্ল বেড গুড বাই টু হিম, এটাই বেশি ভালো ব্যবহার, উইশের থেকে বেডটা করাই ভালো। জেনে নাও, বিডি লিখে আসবে না আবার, হ্যাঁ, অনেকে লিখে, তো ওই জন্য বলে দিচ্ছি, বারবার করে সাবধান করছি, বিএডিই। ওকে, তাহলে গুড বাই থাকলে, গুড মর্নিং থাকলে, এরকম ধরনের উইশ বোঝালে এই রিপোর্টিং ভার্ব আছে, সেইট করবে না, কাটা হয়ে যাবে। ওকে, চলো নেক্সট, লাস্ট। ইউ কেম ইন, আই হার্ড দিস। করতে বলেছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে বাক্য 3 প্রকারের, তো বলেই থাকি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ক্লজ ক্লিয়ার থাকতে হবে। ক্লজ কী জিনিস? মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক শব্দ যেখানে একটাই ফাইনাইট ভাব থাকে, মানে টেন্সে কন্টিনিউয়াস ভাব থাকে, ঠিক আছে? এই ক্লজ 2 প্রকারের মেনলি আছে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ, প্রধান বাক্যাংশ এবং অপ্রধান বা গৌণ বাক্যাংশ। এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এর 3 ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ, বলেই দিলাম। যে ক্লজ যে রূপে কাজ করবে তাকে সেই ক্লজ বলা হবে, ঠিক আছে? আর ইন্ডিপেন্ডেন্টেরও 2টো নাম আছে, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। আরও একটি ক্লজ আছে, 3টে ক্লজও বলা যেতে পারে, কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু কোঅর্ডিনেট ক্লজ আলাদা কিছু না, হয় ইন্ডিপেন্ডেন্ট দুটো নিয়ে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, আর নাহলে দুটো ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। কনজাংশন তো পড়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন অল WH ওয়ার্ডস, দ্যাট, বিকজ, অ্যাজ, ইফ, দো, আনলেস, এই কয়েকটা দিয়ে কাজ হয়ে যাবে মেনলি। আর কোঅর্ডিনেটিং কনজাংশন 4টে বলে থাকি, অ্যান্ড, বাট, অর, সো, ঠিক আছে? এই দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে। তো চলো প্রসঙ্গগুলো বলেই দিলাম। তো সিম্পল সেন্টেন্স একটাই ফাইনাইট ভাব থাকে, তার মানে একটাই ক্লজ, আর সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হবে কি না বলো? এবার এখানে আমার 2টো বাক্য দিয়েছে, জয়েন করতে হবে। দেখো 2টো বাক্য মানে সেখানে তো কমপক্ষে একটা করে ফাইনাইট ভাব থাকবেই একটা বাক্যে, তো একটাই ফাইনাইট ভাব আছে, তার মানে একটাই ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে বাক্যে বসতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ একা বসে কোনো বাক্য তৈরি করতে পারবে না, কমপক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে বা প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে। এখানে আবার একটা ফাইনাইট ভাব আছে, AO V2, AO V2 মানে সিম্পল পাস্ট টেন্স।
তো যাই হোক, আমাকে জয়েন করতে হবে, অথচ এক মানে সিম্পল সেন্টেন্স মানে একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে। তাহলে আর একটাকে কী করবো, সেটাকে প্রয়োজনে আমি নন ফাইনাইট করে দেবো, তাই না? একটা ফাইনাইটকে নন ফাইনাইট করে দেবো, তাহলে তো আর একটাই ফাইনাইট থাকবে। আর মিনিংটা যেন এক থাকে, এতে তবেই তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাই না? বাক্যের রূপান্তরকরণ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং পরিবর্তন হবে না। বা যে কোনো প্রকারে তোমাকে মানে ফাইনাইট ভার্ব একটা রাখতে হবে, সে আর একটা ভার্ব হাঁটিয়ে হোক বা নন ফাইনাইট ফর্ম করে হোক, পার্টস অফ স্পিচ চেঞ্জ করে হোক, যে কোনোভাবে হোক। তো আমরা দেখো এটাকে কিভাবে করব। বলছে তুমি এসেছিলে, আই হার্ড দিস, আমি এটা শুনেছিলাম। তো আমি এটা বলতে পারি, আমি শুনেছিলাম তোমার আসতে, তুমি যে এসেছিলে আর কি, তোমার আসাটা আমি শুনেছিলাম, মানে তোমাকে আসতে শুনেছিলাম আর কি। তো এই কামটাকে মানে কেমটাকে নন ফাইনাইট করে দেবো, ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের ফর্মুলা 2 এর পরে ভার্বের রুট ফর্ম বললাম। তো চলো আমরা সলভ করি। নাম্বার 6, আই হার্ড ইউ কাম ইন, ফিনিশ। এই একটাই ফাইনাইট ভার্ব, এইটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভে আছে, ঠিক আছে? এক মিনিট ঠিক করে লিখে দিই, দেখো INF শর্টে লিখলাম। ইনফিনিটিভ হচ্ছে 2 এর পরে ভার্বের রুট ফর্ম, এই হচ্ছে এর বেসিক স্ট্রাকচার, ভার্বের রুট ফর্ম, ঠিক আছে? 2 এর পরে। এবার তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগা উচিত প্রশ্ন, যে স্যার 2 এর পরে ভার্বের রুট ফর্ম ইনফিনিটিভ, তো 2টা এখানে কোথায়, তাই না? তাহলে হওয়া উচিত ছিল আই হার্ড ইউ টু কাম ইন, কিন্তু 2টা কোথায় গেল? হবে না এখানে, 2 করলে কাটা হয়ে যাবে। কেন হবে না বুঝিয়ে দিই, ভালো করে বোঝো। যখন দেখবে ফাইনাইট ভার্ব হার্ড আছে, এই যে কয়েকটা আমি লিখে দিচ্ছি, হেয়ার, সি, লেট, মেক, কয়েকটা ইম্পর্টেন্ট লিখে দিলাম, আরও আছে। এই ভার্বগুলো যখন তুমি ফাইনাইট ভার্ব হিসাবে দেখবে না, দুটো ভার্ব মোটামুটি পাশাপাশি আছে, তার আগে এই ভার্বটা দেখবে যেটা ফাইনাইট ভার্বে, যেমনি এখানে হার্ড আছে, ফাইনাইট ভার্ব সেকেন্ড ফর্মে আছে, তাই না? তারপরে যদি আর একটা ভার্ব দেখো, ওখানে ইনফিনিটিভ 2টা হবে না, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ গ্রামারের ভাষায়। BARE, বেয়ার মানে উইদাউট ইনফিনিটিভ, উইদাউট 2 ছাড়া ইনফিনিটিভ। এই মানে এই চারটের মধ্যে যদি কোনো ভার্ব দেখো ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে, তারপরে যদি ইনফিনিটিভের ব্যবহার আসে, তো ইনফিনিটিভের 2টা ছাড়া হবে, এটা হচ্ছে নিয়ম। বলো, বুঝতে পারলাম? এগুলোকে বলে বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ উইদাউট 2। তো এখানে দেখো হেয়ার ছিল কি না বলো, এই যে হার্ড আছে না পাস্ট টেন্সে, তাই জন্য এখানে 2টা হয়নি, আই হার্ড ইউ টু কাম ইন হবে না। বলো, ক্লিয়ার হয়েছে? প্রসঙ্গ এলে একটু বলেও দিই এটা, যে এরকম বেয়ার ইনফিনিটিভের যখন বাক্য দেবে, সেটার ভয়েস চেঞ্জ দেবে না, ভয়েস চেঞ্জ প্যাসিভ করার সময় ইনফিনিটিভের 2টা চলে আসে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে লেট, LET, লেটের ক্ষেত্রে সেটার ব্যবহারও হয় না, মানে ইনফিনিটিভ 2 ছাড়াই হয়। বোঝা গেল? বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু 2 ইনফিনিটিভটা নিয়ে আনতে হয়, এটার ব্যবহারই আছে। বহুজন এটা কিন্তু ভুল করবে, বলে দিলাম, প্রসঙ্গ এলো, ঠিক আছে? বলো তাহলে কেন এখানে 2টা ব্যবহার হয়নি, আশা করি বোঝাতে পেরেছি। আই হার্ড ইউ কাম ইন, তাই একটাই ফাইনাইট ভার্ব হার্ড, বা সিম্পল সেন্টেন্স, একটাই ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ মানেই সিম্পল সেন্টেন্স মানে একটা ফাইনাইট ভার্ব, মানে টেন্সের ঘটনার ভার্ব অ্যান্ড টেন্স তো ক্লিয়ার থাকতে হবে, না গ্রামারের সব রাস্তা বন্ধ। ওকে, এটাকে অন্যভাবেও করা যেতে পারে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপেলও করতে পারি। আই হার্ড ইউ কামিং ইন, মুখে বলে দিচ্ছে আই হার্ড ইউ কামিং ইন, কিন্তু ওর থেকেও এটার ব্যবহারটাই আমার মনে হয় উত্তম, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আরও একটা আমি জেরান্ডেও করে বলে দিচ্ছি, আই হার্ড ইউর কামিং ইন, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের ইজ দ্য আইএনজি, জেরান্ড, আমি তোমার আশা শুনেছিলাম, তোমার ভিতরে আসা আমি শুনেছিলাম। আই হার্ড ইউর কামিং, COMING ইন, এখানেও ফাইনাইট ভার্ব একটাই, কামিং নন ফাইনাইট ভার্ব, জেরান্ড আছে। আর যদি বলি আই হার্ড ইউ কামিং ইন, এখানে ইউ আছে, কামিং ইন, তখন কামিংটা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার আছে, ঠিক আছে? এটাও নন ফাইনাইট ভার্ব। তো যত রকমভাবে সম্ভব বলেই দিলাম, কিন্তু এটাই সবথেকে বেস্ট ব্যবহার, উত্তম ব্যবহার, যেটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে? বলো, গ্রামার আশা করি এনজয় করতে পারছো। গ্রামারের দুনিয়া দেখতে হবে, ঠিক আছে? তবে তো দেখতে জানতে হবে, তবে এগুলো নিয়ে কাজ করতে পারবে এবং ভাবতে শিখতে পারবে, ঠিক আছে? এইভাবে ভাবতে শেখো, বুঝতে টাইম নাও, ফটাফট সলভ করতে পারবে, ভালো লাগবে, ঠিক আছে? তো লিখে নেবে। চলো আমরা এবারে নেক্সট দেখিয়ে দিই, লিখে নেবে, এবার নোট ডাউন স্ক্রিনশটও করে রাখতে পারো। হ্যাঁ, দেখো সবগুলো দেখিয়ে দিচ্ছি। নেক্সট 4 নম্বর যেটা আছে 10 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর,
দেখো এইগুলো বিশেষ আমার কিছু বলার নেই, এগুলো টেক্সট থেকে লাইন তুলে দিয়েছে, যেরকম টেক্সটে আছে সেটাই তোমাকে লিখতে হবে। তো এটা ফুল মার্কস তোলার একটা সহজ উপায় হচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে কোনো চিন্তার কিছু নেই। যে যে লাইনগুলো টেস্ট পেপারে দেওয়া হয়, ঠিক আছে, সমস্ত কটা পেজ থেকে এই আর্টিকেল প্রিপারেশনগুলো দেখবে, সেটা কোন টেক্সট থেকে দিয়েছে, তো কোন মানে প্রোজ থেকেই সাধারণত দেবে, নাটক থেকে দেওয়ার চান্সটা কম। তো সেই জায়গাগুলো টেক্সট বইয়ে খুলবে, ওই জায়গাগুলো পেন্সিলে মার্ক করে বারবার করে ওই জায়গাগুলো পড়ে যাবে, কারণ ইম্পর্টেন্ট লাইনগুলোই টেস্ট পেপারে দেওয়া হয়। বোঝা গেল? ব্যাস, তাহলেই হয়ে যাবে সলভ, মনে থাকবে আর কি। তো চলো এটা ফরওয়ার্ড করি। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, এটা স্ট্রং রুটস থেকে দিয়েছে, বুঝতে পারছো? টাইমের আগে, সরি, টাইমের আগে কী হবে? অ্যাট হবে, তাই না? আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। বাই হবে, এটা বাই রিডিং দ্য নামাজ হবে, ঠিক আছে? আফটার দ্য নামাজ হি ইউজড টু এর পরে ভাবে রুট ফর্ম বলেই থাকি, ইনফিনিটিভ, টু ওয়াক ডাউন টু আ স্মল গ্রোভ হবে, 4 miles ফ্রম হবে, ফ্রম আওয়ার হাউস। বলো, বোঝা গেল? ফ্রম আওয়ার হোম। নেক্সট, কারেক্ট দ্য, তো নামেই এরর কারেকশান, কিছুই নেই এতে, লাইনটা দেখলেই একবার মনে পড়ে যাবে অপশানগুলো, ঠিক আছে? একটু টেক্সটে যার পড়া থাকবে একবার দুবার সেই পারবে। তো দ্য হারমিট কী হবে? গ্রিটিংস ভুল আছে, এটা হবে গ্রিটেড, এইটা গ্রিটেড, ঠিক আছে, মার্ক করে দিলাম। যারকে দেখিয়ে দ্য হারমিট গ্রিটেড হিম, তাকে গ্রিট করেছিল অ্যান্ড খনন কার্য চালিয়ে গিয়েছিল। বল, ক্লিয়ার হয়েছে? ওকে, তো এইভাবে 10 নম্বর তোলাই যাবে। চলো লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন লিখে নেবে অবশ্যই বা স্ক্রিনশট করে রাখবে, দিয়ে এগুলো ভাববে, এইভাবে ভাবতে শেখো, দিয়ে পরীক্ষার হলে দারুণভাবে সলভ করতে পারবে, কোনো চিন্তার কিছু নেই। ওকে, কোথাও একবার বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে। এই সুবিধা তো ইউটিউবে খুব দারুণই আছে, তাই না? টেকনোলজির সুবিধা নাও, বারবার প্রয়োজনে শুনতে পারবে কোথাও একবার বুঝতে অসুবিধা হলে, ব্যাস তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ।